নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন স্যার, আপনাদের আমরা কতবার বলেছি এই গাড়িটা দয়া করে হাত দেবেন না। এই গাড়ি ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। মথুরা থেকে এক ম্যাডাম এই গাড়ি নিতে আসছেন। যদি গাড়িতে সামান্যও আঁচড় লাগে তাহলে তিনি পুরো শোরুমেই তালা লাগিয়ে দিতে পারেন। তিনি যে কোনো মুহূর্তে এসে পড়বেন, তাই দয়া করে একটু দূরে সরে দাঁড়ান। শোরুমের এক কর্মচারী নবীন আর রেখাকে বলল। নবীন রাগে ফেটে পড়ে বলল, কিন্তু আপনারা এমনভাবে কিভাবে করতে পারেন? এই গাড়িটা আমি আমার স্ত্রীর জন্মদিনে উপহার দেওয়ার জন্য নিতে চেয়েছিলাম। কর্মচারী বলল, সরি স্যার, আপনি 1 মাস আগে গাড়িটা দেখে গিয়েছিলেন, তারপর আর কোনো উত্তর দেননি। আমরা কি সারাক্ষণ আপনার অপেক্ষায় বসে থাকব? এই কথা বলে সে নবীন আর রেখাকে গাড়ি থেকে দূরে সরিয়ে দিল। পছন্দের গাড়িটা না পেয়ে রেখা রাগে নবীনের ওপর ঝাঁপিয়ে পড়ল। সেখানেই তাকে উল্টোপাল্টা কথাও শোনাতে লাগলো। নবীন বলল, তুমি তো জানোই কত কষ্ট করে আমি সব সামলাচ্ছি, তার ওপর তোমার নতুন নতুন চাহিদা। এই গাড়িটার জন্য কত মানুষের কাছ থেকে ধার করতে হয়েছে। কিন্তু রেখা সোনার পাত্রী নয়, তার তো জন্মদিনে ওই গাড়িটাই চাই, আর কিছু নয়। দুজনের মধ্যে তর্ক চলছেই। এমন সময় দুজন লোকের সঙ্গে প্রায় 55 বছর বয়সী এক মহিলা সেখানে এসে পৌঁছলেন। তার চোখে চশমা, পরনে বেনারসি সিল্কের শাড়ি। শোরুমের মালিক তাকে দেখা মাত্রই চেয়ার এগিয়ে দিয়ে বলল, কি নেবেন ম্যাডাম? চা, ঠান্ডা পানীয় না কফি? মহিলাটি কোল্ড কফি চাইলে এক কর্মচারী দৌড়ে তা নিয়ে এলো। সব ফর্মালিটি শেষ হওয়ার পর শোরুমের মালিক বলল, ম্যাডাম, আপনার গাড়ি পুরোপুরি রেডি। সাবিত্রী দেবী গাড়ির কাছে যেতেই রেখা আর নবীনের পায়ের নিচের মাটি যেন সরে গেল। তারা যেন কোনো মানুষ নয়, ভূত দেখেছে। নিজেদের চোখকেই তারা বিশ্বাস করতে পারছিল না। সাবিত্রী দেবী দুজনের দিকে এক কুটিল হাসি দিয়ে শোরুমের মালিকের হাতে পুরো 50 লাখ টাকার চেক ধরিয়ে বললেন, আজ সন্ধ্যার মধ্যেই গাড়িটা আমার অফিসে পৌঁছে যাবে। হ্যাঁ ম্যাডাম, একদম নিশ্চিন্ত থাকুন, আমরা পুরো নিরাপত্তার সঙ্গে আপনার গাড়ি অফিসে পৌঁছে দেব। এই বলে সে গাড়ির দরজা খুলে দিল। সাবিত্রী দেবী তার লোকজনের সঙ্গে মথুরার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। অন্যদিকে নবীন আর রেখা যেন ফেবিকলের মতো এক জায়গায় আটকে গেছে। তাদের বিস্ফারিত চোখে এখনো সেই রাস্তার দিকেই তাকিয়ে আছে, যেদিক দিয়ে সাবিত্রী দেবী চলে গেলেন। নবীন কাপা গলায় এক কর্মচারীকে জিজ্ঞেস করলো, ভাই, ওই মহিলা কে ছিলেন? আপনি কি তাকে চেনেন? কর্মচারী হেসে বলল, কি বলছেন স্যার, আপনি ওকে চেনেন না? মথুরা থেকে শুরু করে দূর দূরান্তের শহরেও ওনার নামের খুব নামডাক। রেখার এখনো বিশ্বাস হচ্ছিল না। তার মনে হচ্ছিল যেন সে কোনো স্বপ্ন দেখছে। কয়েক বছর আগেও যে নারী পয়সা পয়সার জন্য হাহাকার করত, সে আজ এত বড় জায়গায় কিভাবে পৌঁছলো। এই কথাটা সে কিছুতেই বুঝতে পারছিল না। হতভম্ব হয়ে সে নবীনকে বলল, নবীন, এটা কিভাবে সম্ভব? নবীনও চিন্তায় পড়ে গিয়েছিল। তারও কিছুই মাথায় ঢুকছিল না। এদিকে সাবিত্রী দেবী অফিসে পৌঁছে নিজের চেয়ারে বসে একটি ছবির দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। যে যন্ত্রণা তিনি খুব কাছ থেকে দেখেছিলেন, আজ আবার সেটাই তার সামনে ফিরে এসেছে। এই ভাবতে ভাবতেই তিনি অতীতে হারিয়ে গেলেন। আরে মা, আপনি সকালবেলা স্নান করে ঘরে বসবেন না কেন? আপনার শরীর থেকে খুব বাজে গন্ধ আসে, বোঝেন না? এত বড় বাড়ি, এত দামি জিনিস দিয়ে সাজানো, লোকজন আসে যায়, বাড়ির প্রশংসা করে, আর এই বাড়িতেই এমন এক জিনিস আছে যার দিকে তাকালে মানুষ লজ্জায় মুখ লুকোয়। এমনিতেই গরমে অবস্থা খারাপ, তার উপর আপনার এই গন্ধ। যান, আগে স্নান করুন, তারপর এখানে বসবেন। নবীন নিজের মা সাবিত্রী দেবীকে বলছিল। সাবিত্রী দেবী বললেন, বাবা নবীন, তুই কি নিজের মাকে চিনিস না? আমি তো সকালে স্নান করে ভগবানের নাম নিই, তারপর এখানে আসি। আর বাবা, সারা রাত ঘামে ভিজে যায় গোটা শরীর। আমার ঘরের টেবিল ফ্যানটা বহুদিন ধরে খারাপ হয়ে গেছে,
কতদিন ধরে বৌমাকে বলছি ঠিক করাতে আর একটা সাবান এনে দিতে, কিন্তু এখানে আমার কথা শোনে কি? এই বলে সাবিত্রী দেবী কান্নায় ভেঙে পড়লেন। নবীন বলল, মা, সকালবেলা এসব কথা বলে বউয়ের নামে অভিযোগ করছেন, আপনার লজ্জা করে না? গোটা বাড়ির দায়িত্ব ওই সামলায়, আপনার এত খেয়াল রাখে, আর আপনি কি না ওরই নালিশ করছেন? ঠিক তখনই পুত্রবধূ রেখা সেখানে এসে বলল, আরে মা, আপনি সকাল সকাল ওর সামনে কাঁদতে বসেন কেন? জানেন তো চাকরির চাপ, সংসারের দায়, সবকিছু উনিই সামলান। আপনি তো মা, আপনার ছেলের কোনো চিন্তাই নেই। উল্টে কী সব কথা বলছিলেন। পাখা নাকি ঠিক করানো হয়নি, সাবান নাকি দেওয়া হয় না। আসলে ঘরে নতুন সাবান ছিল না, তাই বলেছিলাম ওখানে যে লাইফ বয় সাবানটা রাখা আছে সেটাই দিয়ে স্নান করে নিন। কিন্তু না, আপনার মায়ের তো সুগন্ধি সাবান চাই, কোনো কাজের না, উল্টো খাওয়া দানার শত্রু। আরে, যদি অন্য কোনো বউ হতো এতদিনে ঘর থেকেই বের করে দিত। আমি তো তারপরও ওনাকে ঘরে রেখেছি, দেখাশোনা করছি, আর দেখুন আপনার সামনেই আমার নামে নালিশ করছে। এই কথা বলে রেখা কাদার ভান করতে লাগলো। নবীন বলল, দেখলেন তো, বেচারিকে কাঁদিয়ে দিলেন। আপনার আসলে সমস্যাটা কি? আর আপনি লাইফ বয় সাবান ব্যবহার করতে পারেন না কেন? সাবিত্রী দেবী শান্ত গলায় বললেন, বউ যে সাবানটা দিচ্ছিল ওটা দিয়ে তো আমরা হাত ধুই, আর সেই সাবানই আমাকে স্নানের জন্য দিচ্ছে। ভাবো তো বাবা, তাহলে আমি ভগবানের পুজো করব কিভাবে? নবীন কিছু বলার আগেই রেখা তেড়ে উঠে বলল, হাত ধোয়ার জন্য তো আমি আলাদা হ্যান্ড ওয়াশ এনে রেখেছি, এখন কি সেই সাবানটা নষ্ট হবে? দেখছেন তো আপনার মায়ের রাজকীয় শখ। আর জানেন, পাখা ঠিক করাতে এখন কত টাকা লাগবে যে? ওই টাকায় নতুন পাখাই চলে আসবে। বলুন তো কত খরচ হবে? নবীন বিরক্ত হয়ে বলল, খরচের কথা এদের মাথায় আসে না, এদের তো সব দাবি পূরণ হয়, আর আমি কলের বলদের মতো দিনরাত খেটে মরছি। শুনে রাখুন মা, ওই সাবান যদি ব্যবহার করতে চান তো করুন, নইলে নিজের ঘরেই বসে থাকুন, বাইরে বসার দরকার নেই। আর রেখা, এবছর গরম খুব বেশি, আমি এসি অর্ডার করেছি, আমাদের ঘরে এবার এসি লাগবে। রেখা মুচকি হেসে স্বামীকে অফিসে যাওয়ার জন্য বিদায় দিল। শেষমেশ বাধ্য হয়ে সাবিত্রী দেবীকে সেই সাবানই ব্যবহার করতে হলো। ধীরে ধীরে তার নিজের শরীর থেকেই যেন দুর্গন্ধ আসছে বলে মনে হতে লাগলো। বেচারি নিজের ঘরে বসে পুরনো দিনের কথা ভেবে কাঁদছিলেন। কিভাবে ছেলের সব চাহিদা তিনি পূরণ করেছিলেন, পড়াশোনা করিয়ে মানুষ করেছিলেন, বিয়ের পর ছেলের কথায় শহরে বড় বাড়ি কিনেছিলেন, আর আজ সেই ছেলে বউয়ের সঙ্গে মিলে নিজের মাকেই অপমান করছে। একদিন রেখা রান্নাঘরে কাজ করছিল। সাবিত্রী দেবী হাঁটতে হাঁটতে ছেলের ঘরে ঢুকে দেখলেন এসির ঠান্ডা হাওয়ায় নবীন কাঁপতে কাঁপতে ঘুমোচ্ছে। তিনি চুপচাপ এসি বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পর নবীন চেঁচিয়ে উঠল, রেখা, আমার ঘরের এসি কে বন্ধ করেছে? সারা রাত এসি চললে কার কি অসুবিধা? সাবিত্রী দেবী বললেন, বাবা, আমি বন্ধ করেছি, দেখলাম তুমি ঠান্ডায় কাঁপছো। নবীন রেগে গিয়ে বলল, মা, এটা তোমাদের মতো গরিবের বাড়ি নয় যে 10 জনের জন্য একটাই কুলার চলবে। মনে আছে যখন আমি মামার বাড়ি যেতাম, সবাই এক জায়গায় ঘুমোতো, কিভাবে যে সবাই হাওয়া পেত আজও বুঝি না। ভীষণ কৃপণ ছিল তোমাদের বাড়ির লোকজন, সেই সব অভ্যেস আমার ঘরে এনো না। এই কথা বলে নবীন রাগে নিজের ঘরে ঢুকে পড়ল। রেখা তিক্ত স্বরে বলল, কতবার বলেছি আপনাকে অতিরিক্ত দরদ দেখাতে যাবেন না। সকালবেলা এসব কথা শুনতে ইচ্ছা করেছিল, আর আমার অনুমতি ছাড়া আমার ঘরে ঢোকার সাহস কিভাবে পেলেন? এখন আমাকে তাড়াতাড়ি কাজ করতে দিন। 2-3 দিনের জন্য আমাকে বাপের বাড়ি যেতে হবে। সাবিত্রী দেবী নাতিকে বললেন, গুড্ডু, ছুটিতে মামার বাড়ি যাবে তো? ওখানে তোমার ভালো লাগে। দাদু দিদা নিশ্চয়ই কত ভালো ভালো জিনিস বানিয়ে দেয়, তাই না? গুড্ডু বলল, না ঠাকুমা, ওখানে তো দাদু মিষ্টি খেতে মানা করেন, বলেন দাঁত নষ্ট হয়ে যাবে।
সাবিত্রী দেবী হেসে রেখাকে বললেন, বৌমা, তাহলে এখান থেকেই ভালো কিছু বানিয়ে নিয়ে যাও না কেন? রেখা তাচ্ছিল্যের সঙ্গে বলল, আমার বাবা মা ভালো শিক্ষা দেন, আপনাদের মতো না। আর গুড্ডু, কতবার বলেছি ঠাকুমার কাছে বেশি থাকবি না, নইলে তোর শরীর থেকেও গন্ধ আসবে। এখন যা, নিজের ঘরে যা। এই নে তোর খাবার, খেয়ে ঘরে গিয়ে বস। থালায় ডাল ভাত আর সামান্য আচার দেখে সাবিত্রী দেবী বললেন, বৌমা, এই ভাত তো একেবারে ঠান্ডা, এটা কি কালকের বেঁচে যাওয়া ভাত? রেখা বলল, কেন, সকালে ভাত খাওয়া যায় না নাকি? কাল গুড্ডু ভাত খেতে চায়নি, পিৎজা খেয়েছে, আপনি ভাতই খেয়ে নিন, নইলে দুপুরের মধ্যে তো নষ্ট হয়ে যাবে। একটু তো আপনার ছেলের কথা ভাবুন, খাবার নষ্ট হবে। কত কষ্ট করে ও রোজগার করে ঘরে আনে। সাবিত্রী দেবী বুঝে গেলেন তর্ক করে কোনো লাভ নেই, এই বাড়িতে তার কথা শোনার কেউ নেই। বউয়ের সঙ্গে সঙ্গে ছেলেও সম্মান আর যত্ন করতে ভুলে গেছে। চোখের জল গোপন করে তিনি সেই বেঁচে যাওয়া ভাত খেয়ে নিজের ঘরে যেতে লাগলেন। ঠিক তখনই ফোনের রিং বেজে উঠল। রেখা বিরক্ত হয়ে বলল, এই সময় আবার কে ফোন করলো? ফোন ধরতেই ওপাশ থেকে ননদ সুমনার গলা শোনা গেল। কেমন আছো বৌদি? আর মা কেমন আছেন? রেখা মুখ বাঁকিয়ে বলল, আমার অবস্থা আর কি বলবো, আর মা তো বেশ আরামে রয়েছে। তুমি বলো, তুমি তো ভালোই আছো, তাই না? বোন, নিজের দায়িত্বটা নিজের সঙ্গেও কদিন নিয়ে যাও, আমরা কটা দিন একটু শান্তিতে থাকি। রেখার খোঁচা মারা কথা শুনে সুমনা শান্তভাবে বলল, হ্যাঁ, দায়িত্বের কথা আমি ভুলিনি, তবে মা ওখান থেকে আসতেই চান না। ওই বাড়িতেই তো বাবা আর আমাদের শৈশবের সব স্মৃতি জড়িয়ে আছে। আর কয়েকদিনের মধ্যেই আমি ওখানে আসছি, তখন হয়তো তোমার একটু আরাম হবে। দাদাকে বলে দিও আমি পরশু আসছি। ফোন ছুঁড়ে রেখে রেখা বলল, একটা ঝামেলা কম ছিল নাকি, এবার আরেকটা এসে পড়ছে। সাবিত্রী দেবী আস্তে করে জিজ্ঞেস করলেন, কার ফোন ছিল বৌমা? রেখা বলল, আর কার হবে, আপনার আদরের মেয়ের। পরশু আসছে, এখানে এসে কি দায়িত্ব নেবে, উল্টে আমাদের খরচই বাড়বে। বিড়বিড় করতে করতে রেখা সব কথা স্বামীকে জানাতে চলে গেল। মেয়ের আসার খবর শুনে সাবিত্রী দেবীর মুখে একটু হলেও হাসি ফুটল। পরের দুদিন তিনি ঘড়ির দিকে তাকিয়ে থাকলেন, কখন সময় কাটবে, কবে তিনি তার মেয়ের সঙ্গে দেখা করবেন। দুদিন পরে রেখা সাবিত্রী দেবীর দিকে একটা শাড়ি ছুঁড়ে দিয়ে বলল, আজ ভালো করে স্নান করে নেবেন, আর এই শাড়িটা পরে নেবেন। সাবিত্রী দেবী অবাক হয়ে বললেন, বৌমা, তুমি তো এমন শাড়ি পরো না, তাহলে এই শাড়িটা কার? রেখা বলল, ওটা আমার মায়ের শাড়ি, ওনার কাছে তো এমন আরো কত পুরনো শাড়ি পড়েছিল, ভাবলাম দু চারটে আপনার জন্য পাঠিয়ে দিই। সাবিত্রী দেবী বললেন, বৌমা, আমার ছেলে কি এতটাই অক্ষম যে আমাকে দুজোড়া শাড়ি কিনে দিতে পারে না? এখন কি আমাকে তোমার মায়ের পুরনো শাড়ি পরতে হবে? রেখা রাগে সাবিত্রী দেবীর মুখের দিকে হাত বাড়িয়ে ধমকের সুরে বলল, আহা, শখ দেখো এই বুড়ির, এক মরার বয়স হলো, তবুও এখনো শাড়ি চাওয়ার ইচ্ছে গেল না। চুপচাপ গিয়ে স্নান করে এটা পরে নিন, নইলে আজ রাতেই এই ছেঁড়া পুরনো শাড়িতেই আপনাকে রেল স্টেশনে ফেলে আসব। তখন যখন লোকজন ভিক্ষে দেবে তখন বুঝবেন। এখন আমার চোখের সামনে থেকে সরে যান। সাবিত্রী দেবী নিজের কপালকে দোষ দিচ্ছিলেন। 2 ঘন্টা পর সুমনা বাপের বাড়িতে এসে পৌঁছলো। রেখা তার সামনে 2টো বিস্কুট আর 1 কাপ চা রেখে দিল। সাবিত্রী দেবীর চোখ আটকে ছিল বিস্কুটের দিকে, আর সেটা দেখে সুমনার বুকের ভেতরটা কেঁদে উঠল। সে খুব স্নেহের সঙ্গে বিস্কুটটা মায়ের দিকে এগিয়ে দিল। সাবিত্রী দেবী বললেন, না মা, তুই তো ক্লান্ত হয়ে এসেছিস, তুই খা, আমি তো সারাদিনই খাই। সুমনা বলল, হ্যাঁ মা, সেটা তো দেখাই যাচ্ছে। এই বলে সে জোর করেই মাকে বিস্কুট খাইয়ে দিল। মা এমনভাবে বিস্কুটটা খাচ্ছিলেন যেন বহু বছর পর প্রথমবার বিস্কুটের স্বাদ পাচ্ছেন। কিছুক্ষণ পর সুমনা যখন মা আর বৌদির সঙ্গে কথা বলছিল, তখন তার দাদার ছেলে তার পার্স থেকে কিছু বের করার চেষ্টা করছিল।
সুমনা সেটা দেখে তাকে হাতে নাতে ধরে ফেলল এবং বুঝিয়ে বলল, ভবিষ্যতে আর যেন এমন কাজ না করে, নইলে সে ওর মা বাবাকে সব জানিয়ে দেবে। পরদিন সকালে অকারণেই সবার মেজাজ খারাপ ছিল। নবীন বলছিল, রেখা, আমার রুমালটা পাচ্ছি না, একটু খুঁজে দাও। এত ছোট ঘরে থাকা মুশকিল হয়ে গেছে, তার উপর এত লোকজন, আমি একেবারে বিরক্ত হয়ে আছি। রেখা ঘর থেকে রুমাল এনে বলল, এই নিন, বালিশের নিচে ছিল। নবীন জিজ্ঞেস করলো, আমার জলখাবার তৈরি? রেখা বলল, হ্যাঁ হ্যাঁ, চলে আসুন, সকাল থেকে রান্নাঘরেই আছি। গুড্ডুকেও বলে দিন জলখাবার খেয়ে নিক। রেখা সবার জলখাবার দিয়ে বলল, গুড্ডু, স্যান্ডউইচ আর কলা আছে, তাড়াতাড়ি খেয়ে নে, নইলে স্কুলে দেরি হয়ে যাবে। তখন সুমনা বলল, বৌদি, তুমি গুড্ডুকে খাওয়াও, আমি ওর ব্যাগটা গুছিয়ে দিচ্ছি। এই বলে সে গুড্ডুর ব্যাগ গোছাতে লাগলো। হঠাৎ তার চোখে পড়ল কিছু টাকা। টাকা বের করে সে বলল, গুড্ডু, তুমি আবার টাকা নিয়েছো? কালই তো তোমাকে বুঝিয়েছিলাম এটা ভালো কথা নয়। গুড্ডু রেগে গিয়ে বলল, আপনার সাহস কিভাবে হলো আমার ব্যাগ চেক করার? আমি খাবো না। ঠিক তখনই রান্নাঘর থেকে রেখা এসে বলল, কি হয়েছে, তুমি এত রেগে যাচ্ছ কেন? গুড্ডু বলল, দেখো না মা, কালও ওরা আমাকে বকেছে, আর আজ আমার ব্যাগ থেকে টাকা নিয়ে নিয়েছে। রেখা রেগে চেঁচিয়ে উঠল, সুমনা, তোমার লজ্জা করে না বাচ্চার টাকা নিতে? আমার ছেলেটা কি এমন অপরাধ করেছে যে তুমি ওকে কাল বকলে? এসব তোমরা নিজের বাড়িতে করো, আমাদের বাড়িতে এসব চলে না, ওর টাকা এখনই ফেরত দাও। সুমনা দৃঢ় গলায় বলল, না, একদম না, ছোট হলেও এটা আমাদের ঘরের শিক্ষা নয়। জানো আমি কেন ওকে কাল বকেছি? তোমার আদরের গুড্ডু কাল আমার পার্স থেকে টাকা নিয়েছিল। ওকে জিজ্ঞেস করো, এখন তো ও চুরি করাও শিখে গেছে। তোমরা যত ওর জেদ মেটাও, ও ততই জেদি হয়ে উঠছে। সাবিত্রী দেবী বললেন, ঠিকই করেছিস মা, ওকে বকেছিস, এ তো ঘরেরই বাচ্চা, কেউ চাইবে না ও খারাপ হয়ে যাক। ওর জায়গায় যদি আমার ছেলে হতো, আমি তাকে কঠিন শাস্তি দিতাম। রেখা তেড়ে উঠে বলল, কি বলছো? কার এত সাহস যে আমার ছেলের গায়ে হাত লাগাবে? সুমনা বলল, বৌদি, তুমি এমন বলছো যেন গুড্ডু আমাদের কেউই নয়। আজ যদি ওকে না থামাও, কাল না জানি কত বড় ভুল করে বসবে। রেখা বলল, দেখছো, দুদিনও হয়নি আমার ছেলেকে চোর বানিয়ে দিলে। নবীন বলল, সুমনা, তুই তো মাকে দেখতে এসেছিলিস, দেখে নিয়েছিস, এবার গিয়ে নিজের সংসার সামলা, আমাদেরকে আমাদের মতো থাকতে দে। সুমনা শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল, এতদিন তো সেটাই করে এসেছি, কিন্তু যখন নিজের বৃদ্ধা মাকে সামলাতে পারছো না, তখন বাচ্চাকে কিভাবে সামলাবে দাদা? তুমি যদি এমন কথা বলো, তাহলে তোমার ছেলে কি শিখছে? ভুল হলে তাকে শাসন না করে তার সামনে তুমি নিজের মা আর বোনকে অপমান করছো, তাহলে বড় হয়ে সে কি তোমায় সম্মান করবে? রাগের মাথায় নবীন গুড্ডুকে এক চড় মেরে বলল, স্কুলে যা, পরে তোকে নিয়ে কথা হবে। গুড্ডু মুখ ভার করে চলে গেল। রেখা সুমনাকে কটু কথা শোনাতে লাগলো, দেখলে তো আমার ছেলেটাকে কাঁদিয়ে দিলে, এবার শান্তি পেলে? এখন চলে যাও এখান থেকে। আর এতই যদি মায়ের কথা মনে পড়ে, তাহলে এই ময়লার ঝুড়িটাকেও সঙ্গে নিয়ে যাও, আমাদের আর দরকার নেই। সুমনা বলল, তোমাদের মনে আছে তো 11 বছর আগে যখন গ্রামের জমি আর বাড়ি বিক্রি করার কথা উঠেছিল, তখন তোমরাই বলেছিলে মেয়ে হিসেবে সই করে দেওয়াই দায়িত্ব। আর শহরের এই বাড়িটা বাবা মায়ের জন্য কত কষ্ট করে বানিয়েছিল, তাতে তোমরা মায়ের পুরো যত্ন নেবে। এই কি সেই যত্ন? নবীন বলল, সুমনা, তুই কি বলতে চাইছিস? সুমনা বলল, বলার আর বাকি কি আছে দাদা, আমি লোভ করিনি, কিন্তু তোমরা মায়ের সম্মান করনি। আর বৌদি, তুমি চাও আমি মাকে সঙ্গে নিয়ে যাই? রেখা ঝটপট বলল, হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও। সুমনা বলল, ঠিক আছে, আমি মাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। তাহলে 11 বছর আগে জমি আর বাড়ি বিক্রি করে যে টাকা পেয়েছিলে, সেটা মায়ের নামে ফিক্সড ডিপোজিট করে দাও। আর এই বাড়িটা তো এমনিতেই মায়ের, ইচ্ছে হলে দুজন কাজের লোক রেখেই উনি থাকতে পারবেন। নবীন বলল, এসব কি বলছিস? টাকা মায়ের নামে করে দেব?
আর এত বড় বাড়িতে মা একা থাকবে? সুমনা হেসে বলল, আজ সকালেই তো তুমি চেঁচিয়ে বলছিলে ঘরটা কত ছোট, লোক এলে তোমার দম বন্ধ হয়ে আসে, আর এখন বলছো এত বড় বাড়ি। ঠিক করে নাও আসলে কি বলতে চাও। রেখা কটাক্ষ করে বলল, শুনে রাখো সুমনা, কিছু পাওয়ার আশায় এখানে এসে থাকলে এক পয়সাও পাবে না, তবে মাকে নিতে এলে নিয়ে যেতে পারো। সুমনা উঠে দাঁড়িয়ে বলল, কেন যাবে আমার মা এই বাড়ি ছেড়ে, যখন এই বাড়িটাই আমার মায়ের? নবীন রাগে সাবিত্রী দেবীর হাত শক্ত করে ধরে বলল, নিশ্চয়ই তুমি তোমার মেয়েকে বলেছ যে আমরা তোমার খেয়াল রাখি না। শুনে রাখো মা, আমরা যদি তোমাকে ছেড়ে দিই কেউ তোমার খবরও নেবে না। সুমনা সঙ্গে সঙ্গে দাদার হাত ধরে বলল, মায়ের হাত ছেড়ে দাও, নইলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আর মা, এখানে শুধু দাদা বৌদির দোষ নয়, আপনারও দোষ আছে। সাবিত্রী দেবী কাঁদতে কাঁদতে বললেন, মা, আমি আর কি বা করতে পারি? সুমনা দৃঢ় গলায় বলল, কি করতে পারো না মা? বাবার চলে যাওয়ার পর তুমি একাই আমাদের সবাইকে সামলে রেখেছিলে। বাবা মারা যাওয়ার পর তুমিই আমার বিয়ে দিয়েছিলে, আর আমার স্পষ্ট মনে আছে বিয়ের দিনই ওরা আমার কাছ থেকে সেই সই করিয়ে নিয়েছিল, যাতে বিয়ের পর আমি সম্পত্তির ওপর কোনো দাবি না রাখতে পারি। আর যদি ওরা এত বদলে যেতে পারে, তাহলে তুমি নিজেকে বদলাতে পারছো না কেন? তুমিই তো আমাকে শিখিয়েছিলে নিজের অধিকারের জন্য কথা বলতে হয়, তাহলে আজ নিজের সেই শিক্ষা তুমি নিজেই ভুলে গেলে কেন? বৌমা তো বটেই, নিজের ছেলেও তোমাকে সম্মান করে না, এমনকি ছোট নাতিটাও তোমাকে আসা যাওয়ার সময় ধাক্কা মেরে চলে যায়, আর তুমি চুপচাপ সহ্য করো। কেন মা? তুমি কোনো বোঝা নও। মেয়ের কথায় সাবিত্রী দেবীর মনে অসম্ভব সাহস এসে গেল। ঠিক তখনই রাগে ফুঁসতে ফুঁসতে রেখা সুমনার চুল ধরে চেঁচিয়ে উঠল, এই মেয়ে এভাবে মানবে না, অনেক সম্মান দেওয়া হয়েছে, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। সুমনা চাইলে মুহূর্তেই পাল্টা জবাব দিতে পারত, কিন্তু সে শুধু একবার মায়ের দিকে তাকালো। হঠাৎ করেই সাবিত্রী দেবীর মধ্যে এমন শক্তি এসে গেল যে তিনি সজোরে এক চড় মারলেন রেখাকে। তারপর বললেন, আমার মেয়েকে ছেড়ে দে। তোর সাহস কিভাবে হলো আমার মেয়ের গায়ে হাত তোলার? রেখা টলতে টলতে দূরে গিয়ে পড়ে গেল। নবীন সামনে এসে কটাক্ষ করে বলল, মা, 4 দিনে মেয়েটা তোমাকে এত খাইয়েছে যে তোমার চর্বি বেড়ে গেছে। সাবিত্রী দেবী কিছু বলার আগেই সুমনা সজোরে এক চড় মারল তার দাদাকে। নির্লজ্জ, নিজের মায়ের সঙ্গে এভাবে কথা বলো? যে মানুষ নিজের মায়ের সম্মান করতে পারে না, সে সমাজের কোনো নারীকে সম্মান করতে পারবে? এখন আমি দেখাচ্ছি তোমাদের সঙ্গে কি হওয়া উচিত, দাঁড়াও। এই বলে সুমনা সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করলো এবং সব ঘটনা জানালো। কিছুক্ষণের মধ্যেই আশেপাশের লোকজন জড়ো হয়ে গেল। পুলিশ এলো। সাবিত্রী দেবীর অবস্থা দেখে আর কিছু বলার দরকার পড়ল না, তিনি নিজেই সমস্ত ঘটনা পুলিশকে জানালেন। পুলিশ আপাতত রেখা আর নবীন দুজনকেই গ্রেফতার করলো। জিজ্ঞাসাবাদের পরের দিন দুজনকে বাড়িতে আনা হলো। তখন বুঝতে পারলো তাদের অবস্থা আর সম্মান দুটোই শেষ হয়ে গেছে। তারা দুজনেই কাঁদতে কাঁদতে সাবিত্রী দেবীর কাছে ক্ষমা চাইতে লাগলো। সাবিত্রী দেবী মেয়ের দিকে তাকালেন। সুমনা বলল, মা, আগেও তুমি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে, আজও নাও। শুধু এটা মনে রেখো, নিজের সম্মান আগে তুমি নিজেই করবে, তবেই অন্যেরা তোমাকে সম্মান করবে। আত্মবিশ্বাসী কণ্ঠে সাবিত্রী দেবী বললেন, আমি তোমাদের কারোর সঙ্গেই আর কোনো সম্পর্ক রাখতে চাই না। যে টাকা তোমরা আগেই নিয়ে নিয়েছো সেটা তো নিয়েছই, এখন আর কিছু পাবে না। 2 দিনের মধ্যে এই বাড়ি খালি করো, যেখানে যেতে চাও যাও। যে বাড়ির লোভে ছেলে বউ আমায় সম্মান করেনি, সেই বাড়িতে আমি আর থাকতে চাই না। এই বাড়ি বিক্রি করে আমি মথুরায় যেতে চাই, সেখানে আমার মতো দুঃখী মায়েদের সঙ্গে থাকবো, অন্তত সেখানে কেউ অপমান তো করবে না। এই কথা বলে সাবিত্রী দেবী মেয়ের ভরসায় নিজের ঘরে চলে গেলেন। 2 দিন পর নবীন আর রেখাকে সেই বাড়ি ছাড়তে হলো। সুমনা কিছুদিনের জন্য মাকে নিজের বাড়িতে নিয়ে গেল এবং এক এজেন্টের মাধ্যমে বাড়িটা বিক্রি করে দিল। 10-12 দিনের মাথায় মেয়ে জামাইয়ের অনুরোধ সত্ত্বেও সাবিত্রী দেবী আর থাকলেন না।
তিনি মথুরায় গিয়ে এক বৃদ্ধা মহিলার বাড়িতে থাকতে শুরু করলেন। বাড়ি বিক্রির সব টাকা তিনি নিজের অ্যাকাউন্টে জমা করিয়ে দিলেন, যাতে যতদিন বেঁচে থাকবেন সেই টাকাতেই নিজের ভরণ পোষণ চলতে পারে। সাবিত্রী দেবী দেখলেন ওই বৃদ্ধা মহিলা ছোটখাটো মাটির মূর্তি বানিয়ে কোনো মতে সংসার চালান। একদিন তিনি বললেন, আমি কি আপনাকে একটু সাহায্য করতে পারি? আপনি আমাকে আশ্রয় দিয়েছেন। ছোটবেলা থেকেই মূর্তি বানানোর শখ ছিল সাবিত্রী দেবীর। নবরাত্রি হোক বা গণেশ স্থাপনা, তিনি গোটা পাড়ার জন্য মূর্তি বানাতেন। এখন সাবিত্রী দেবী নতুন নতুন ধরনের মূর্তি বানাতে লাগলেন। রঙে এমন প্রাণ ভরে দিতেন যেন মূর্তিগুলো জীবন্ত। ধীরে ধীরে সেই দোকানের বিক্রিও বেড়ে গেল। দূর দূরান্ত থেকে লোকজন তার মূর্তি কিনতে আসতে লাগলো। সব দেখে সাবিত্রী দেবীর আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। এখান থেকেই শুরু হলো তার জীবনের এক নতুন অধ্যায়। কিছুদিনের মধ্যেই বড় বড় অর্ডার আসতে লাগলো। মন্দিরের মূর্তি থেকে শুরু করে স্টেডিয়ামে খেলোয়াড়দের ভাস্কর্য সবই বানাতে লাগলেন সাবিত্রী দেবী। যে মানুষটা একসময় পথে ঘাটে ধাক্কা খেয়েছেন, আজ তিনি মথুরার নামকরা মানুষদের একজন। সাবিত্রী দেবী একদিন ছেলে বউয়ের মুখ চেয়ে এক টুকরো রুটির জন্য অপেক্ষা করতেন, আর আজ মাত্র 5 বছরের মধ্যেই এত অর্থ উপার্জন করেছেন যে প্রতিদিন 100 জন ক্ষুধার্ত মানুষকে তিনি খাওয়াতে পারেন। হঠাৎ করেই সাবিত্রী দেবীর ভাবনায় ছেদ পড়ল। শোরুমের লোক ইতিমধ্যেই তার গাড়ি অফিসের বাইরে এনে দাঁড় করিয়েছে। তিনি বাইরে বেরোতেই দেখলেন ছেলে বৌমা গাড়ির পিছু পিছু এসে তার অফিস পর্যন্ত পৌঁছে গেছে। মায়ের অফিস দেখে দুজনেরই চোখ কপালে উঠল। তারা কাঁদতে কাঁদতে তার পায়ে পড়ে গেল। নবীন বলল, মা, আমাদের ক্ষমা করে দিন। দেবীর মতো মাকে আমরা কত অপমান করেছি। আমাদের তো ঈশ্বর নরকেও জায়গা দেবে না। আপনি বাড়ি ছেড়ে যাওয়ার পরই আমার চাকরি চলে গেছে। আমরা একেবারে পয়সার জন্য হাহাকার করছি। কিন্তু সাবিত্রী দেবী নিজের সিদ্ধান্তে অটল থাকলেন। তিনি ওয়াচম্যানকে বলে দুজনকে ধাক্কা মেরে বের করে দিলেন। নিজেদের অপমান বোধের আগুনে পুড়তে পুড়তে তারা সেখান থেকে চলে গেল। সাবিত্রী দেবী আর একবারও পিছন ফিরে পুত্রবধূর দিকে তাকালেন না। তিনি শুধু সামনে তাকিয়ে এগিয়ে যেতে লাগলেন নিজের সাফল্যের পথে। আজকের প্রশ্ন, কে সুমনার ব্যাগ থেকে টাকা সরাতে গিয়ে ধরা পড়েছিল? আপনার উত্তর কমেন্ট বক্সে জানান। বন্ধুরা, যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আগামী দিন আরও একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসব। ধন্যবাদ।